মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন রাজেশ্বরী সুরের কাহিনী পাঁক। মানুষ বড় বিচিত্র জীব। যা কিছু কদর্য, যা কিছু আবর্জনা সে কখনো কারোর সামনে রাখতে চায় না, সরিয়ে ফেলতে চায় সবার অলক্ষ্যে। এবং খানিকটা সেই জন্যই তার চরিত্রের আসল দিকগুলো উন্মোচিত হয় আবর্জনায় কিংবা জঞ্জালে কিংবা পাঁকে। পাঁক ঘেটে দেখলেই আমরা খুঁজে পাবো কিছু হারিয়ে যাওয়া গল্প কিংবা নৃশংস কোনো ইতিহাস। তবে পাঁক কি কেবল গল্প বুকে করে বসে থাকে, নাকি সময়ে সময়ে সে জেগেও উঠতে পারে, সময়ে সময়ে সে ফিরে আসতে পারে, এবং যখন সে ফিরে আসে তখন আরও কাউকে হয়তো টেনে নিয়ে যায় তার জমাট অন্ধকারের দিকে। শুনতে থাকুন রাজেশ্বরী সুরের কাহিনী পাঁক। লোকটাকে দেখে একটু অবাকই হলো কমলমণি। গায়ের জামা কাপড় হাকুচ নোংরা হলেও লোকটার হাব ভাব আদৌ ভিখিরির মতন নয়। উল্টে চোখ দুটো কেমন যেন চকচক করছে। আর তাছাড়া এ তল্লাটে হেন ভিখারি নেই যার চৌধুরী বাড়িতে অন্তত একবেলা পাত পড়ে না, অথচ একে আগে কোনোদিন দেখেনি। নতুন এসেছে হয়তো। একটু দোনামোনা করতে করতে সামনের শালপাতায় গরম ভাত ঢেলে দিল কমলমণি। লোকটা এবার মুখ নামিয়ে খুব মৃদু গলায় বলল, ভালো থাকুন মা, সুস্থ থাকুন। এরকম দৃঢ় গলা শুনে একটু থমকায় কমল। পাশে ভাতের হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা সুমতি এবার তাড়া মারে, কি গো বৌমণি, আর তোমার তো দুজন বাকি, তাড়াতাড়ি শেষ করো দেখি। এই অবস্থায় আর বেশিক্ষণ তোমায় হেসেতে থাকতে হবে না। কত করে বললাম আমরাই রেঁধে বেড়ে গুছিয়ে দেব, তা না। সুমতির গজগজের মধ্যেই বাকি দুজনকে ভাত বেড়ে দেয় কমলমণি। বৈশাখ মাসের পচা গরম। এতক্ষণ হেসেলে দাঁড়িয়ে থেকে এতগুলো লোকের রান্নাবান্না তদারকি ইত্যাদি করতে গিয়ে ঘেমে নে ওর ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে, অল্প হাঁপাচ্ছে। ভরা ভর্তি 8 মাস চলছে ওর। 5 ননদের পর একমাত্র ছেলের বউ কমলমণি, তাই আবার অন্তঃসত্ত্বা। অতএব যত্ন বা আদরের কোনো কমতি নেই শ্বশুর বাড়িতে। নইলে এ অবস্থায় মেয়েদের বাপের বাড়ি যাওয়াই নিয়ম। ওর আগে 5 ননদের বেলাতেও তাই হয়েছে। কিন্তু কমলের বেলায় শাশুড়ি স্রেফ না করে দিয়েছেন। আর ওনার মুখের উপর কথা বলার ক্ষমতা চৌধুরী বাড়িতে তো দূর, গাঁয়েও কারণ নেই খুব একটা। ছেলের মাত্র 2 বছর বয়স থেকে জমিদারবাবু গৃহত্যাগী হওয়া থেকে শুরু করে এই এত বড় কাছারি সেরেস্তা জ্ঞাতিদের উটকো উৎপাত পুরোটাই কর্মচারীদের নিয়ে এতদিন একা হাতে সামলেছেন। ছেলে মেয়েদের একাই মানুষ করেছেন। সামান্য কিছু বছর হলো এখন ছেলে বিশ্বেশ্বর সব সামলাচ্ছে। তবে এখনো কোথাও কিছু সমস্যা হলেই আগে মায়ের খোঁজ পড়ে। আর এই এতগুলো বছর মায়ের একমাত্র ভরসাস্থল ছিলেন ওনার গুরুদেব। যাবতীয় আদেশ, সলা পরামর্শ আর আলোচনার একমাত্র জায়গা। ওনাকে ছাড়া মা কোনো সিদ্ধান্ত নেন না। আর ওনারই জরুরি তলবে মাসখানেক হলো কমলের শাশুড়ি কাশিবাসী। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ফিরবেন। ও জানে যাই হয়ে যাক মায়ের দায়িত্ব বা কথার নড়চড় হয় না। এই বছর দেড়েকে সেটুকু জেনে গেছে অষ্টাদশী কমলমণি। তবে আজকাল শরীরে কেমন যেন জ্বালা করে কমলমণির। সকালের দিকটা কিছুটা ঠিকঠাক থাকলেও
সন্ধ্যের পর তা যেন আরও বাড়ে। কবিরাজ মশাইকে কথা বলেওছে অনেকবার, কিন্তু তিনি সেরকম কোনো নিদান দেননি। শ্বেত চন্দন বেটে ঘৃতকুমারী লেপে কিছুতেই কিছু লাভ হয়নি, উল্টে প্রদাহ আরও বেড়েছে। আগুন ছুটেছে নিঃশ্বাসে, অথচ জ্বর নয়, কপাল ঠান্ডা। বেচারা সুমতি কখনো পাখার বাতাস করে, গা মুছিয়ে দেয়, মাথায় কুঁজোর ঠান্ডা জল থাবড়ে দেয়। রাতে যতক্ষণ না জমিদার মশাই ঘরে আসেন, এক নাগাড়ে সেবা করে যায় কমলের। কবিরাজ মশাই অবশ্য গতকাল সব দেখে টেখে শেষমেশ বললেন, যিনি আসছেন মা, তিনি মহা তেজস্বী, আর তাইতেই আপনার এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, লাগবে লাগবে, মাঝে মাঝে গরম লাগবে, আবার সব ঠিক হয়ে যাবে। আপনি একটু সাবধানে থাকবেন, কেমন? হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। ভারী পেটের ওপর জমিদার বাবুর কর্তব্য সহ্য করতে করতে চোখ বুজে থাকে কমল। খানিক পরে উঠে শাড়িটা জড়িয়ে নেয় কোনো রকমে, তারপর জানলার ধারে গিয়ে দাঁড়ায়। তবে রোজকার মতন প্রণাম করে না ঘুমন্ত স্বামীকে, নইলে এ বাড়িতে তাই নিয়ম। ঘনিষ্ঠ সময়ে স্বামীর গায়ে অবধারিত পা লাগেই, তাই উঠেই তড়িঘড়ি প্রণাম সেরে নিতে হয় বউদের। ফুল শয্যার রাতে কমলমণিকে রীতিমতন ধমকে উঠেছিলেন বিশ্বেশ্বর এই নিয়ে। তারপর থেকে অবশ্য আর ভুল হয় না, কিন্তু আজ কেন যেন নাসিকা গর্জনরত পতি দেবতাকে প্রণাম করতে ইচ্ছে করে না কমলের। গা ঘামি সব করছে। বুকের শাড়ির আঁচলটা একটু আলগা করে দেয় কমলমণি। ঠিক এই সময়ে একটা শিরশিরে জোলো হাওয়া বয়ে আসে জানলা দিয়ে। আরামে চোখ বন্ধ করে ফেলে কমল, আর তখনই বিদ্যুৎ চমকের মতন কথাটা মাথায় খেলে যায় ওর। পুকুরে গিয়ে কয়েকটা ডুব দিলে কেমন হয়? তবে খিড়কি দিয়ে যেতে হবে, নইলে বাড়ি শুদ্ধ লোক উঠে পড়ে একটা অনর্থক কাণ্ড ঘটবে। পায়ের নুপুর খুলে ফেলে কমল, তারপর সন্তর্পণে অন্ধকারে চোখ সইয়ে দালান, সিঁড়ি, খিড়কির দরজা পেরিয়ে বাঁধানো পুকুর ঘাটে এসে দাঁড়ায়। কালো কাকচক্ষু জলে একলা ফালি চাঁদ ভেসে আছে। ঝোপঝাড়ে ঝিঁঝির শব্দ কান পাতা দেয়। একবার চারদিকে তাকায় কমল, তারপর ঘাটে বসে পা ডোবায়। জল যেন আলতো করে জড়িয়ে ধরে ওর নরম রাঙা গোড়ালি দুটো। আহ, কি আরাম! এবার কোচ অব্দি জলে ডুবিয়ে দেয় কমলমণি, তারপর কোমর, তারপর কাঁধ। ঠান্ডা জল সারা শরীরে যেন ধীর প্রলেপ দিতে থাকে। কি আরাম! একটা ডুব দেবে নাকি? কিন্তু তাতে আবার চুল ভিজে যদি ঠান্ডা লেগে যায়? থাক বাবা, তার চেয়ে বেশ ভালো করে মাথায় ঠান্ডা জল জাবড়ে নেয়। তারপর আবার চুপচাপ ফিরে এসে ভেজা কাপড় ছেড়ে শুয়ে পড়ে, আর প্রায় সঙ্গে সঙ্গেই আরামে ঘুমিয়ে পড়ে। স্থির পুকুরের জলে একটা প্রচণ্ড তোলপাড় উঠেই আবার মিলিয়ে যায়। ঘুমন্ত কমল জানতেও পারে না। হপ্তা দুয়েক পরে দুপুরের নরনারায়ণ সেবায় আবার দেখতে পেল কমলমণি লোকটাকে। সেদিন অবশ্য খাবার বেড়ে দিচ্ছিল না, একপাশে দাঁড়িয়ে দেখছিল চুপচাপ। খেতে খেতে বারবার চোখাচোখি হয়ে যাচ্ছিল ওর সঙ্গে, আর মনটা অজানা আতঙ্কে ভরে যাচ্ছিল কমলের। খানিক পরে কমল আস্তে আস্তে উঠে চলে আসে।
শরীরটা ভালো লাগছে না কদিন থেকে। ইদানিং ক্লান্ত লাগে সবেতে, হাঁসফাঁস করে। সেটাও বেশি এই কাঠ ফাটা জ্যৈষ্ঠ মাসে অসম্ভব কিছু নয়, তবে রাত হলে পুকুরের ঠান্ডা জলে একবার মাথা না ভেজালে ঘুম আসে না। বাড়ির কেউ জানে না এ কথা, একমাত্র সুমতি ছাড়া। ভেজা জামা কাপড়গুলো রোজ ওই ছাদে গিয়ে মেলে আসে। প্রথম দিন জানতে পেরে অবশ্য খুব আপত্তি করেছিল সুমতি। না না বৌমা, তুমি রাত বেরিতে ওভাবে ঘোরো না যেখানে সেখানে। তোমার দুটি পায়ে পড়ছি আমি। আবার না আগের মতন কিছু। চুপ কর, একদম চুপ। কথা একদম মুখে আনবিনি বলেছি না তোকে। শোন, এখন আর সে ভয় নেই। আমি আগে থেকেই কবরেজকে ঠাড়ে ঠুড়ে জিজ্ঞাসা করে নিয়েছি সব। সে তো পান্নাদাইও তাই বলেছে, সে ভয় আমি পাই না। কিন্তু দোহাই তোমায় বৌমনি, ওই অপয়া পুকুরে। অপয়া মানে? পুকুর আবার অপয়া কেন? কি রে বল। এবার মুখটা শুকিয়ে গেছিল সুমতি। পরে অনেক চেষ্টা দিয়ে ওর মুখ থেকে আর সে কথা বার করতে পারেনি কমল। অবশ্য সুমতির মুখ থেকে যে কথা বেরোয় না, সেটাই একমাত্র কারণ ওকে বিশ্বাস করায়। বিয়ের মাস 6 পর একদিন ভর দুপুরে প্রবল কোমর ব্যথায় কাতরাতে কাতরাতে সুমতিকেই ডেকে পাঠিয়েছিল কমলমণি। বিছানার সাদা চাদর ভেসে যাচ্ছিল কাঁচা ডেলা ডেলা রক্তে। সুমতি দৌড়ে সবার অলক্ষ্যে ডেকে এনেছিল পান্না ধাইকে। তারপর চুপচাপ পরিষ্কার করে দিয়েছিল সব কিছু, ওর শাশুড়ির নজর এড়িয়ে। রাতে স্বামীকে শরীর খারাপ বলে পরদিনই কোনো রকমে বাপের বাড়ি পালিয়ে গিয়ে সে যাত্রা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কথা কোনো রকমে ধামাচাপা দিতে পেরেছিল কমল। শাশুড়ি জানতে পারলে যে কি অনর্থ বাঁধাতেন তাও ভাবতেই চায় না। তাই এবারে প্রথম থেকেই ও সাবধানে চলাফেরা করে, সবসময় পা টিপে হাঁটে, ভারী কাজ করে না মোটেই। আর খালি এবার একটা ছেলে হলে কমলমণির আর কোনো চিন্তা নেই। আর কেউ ওকে কথায় কথায় বাপের বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়ার খোঁটা দিতে পারবে না। কিন্তু পুকুরের ব্যাপারটা কি? ও তো রোজই যায়, দুবেলা, কিছুই অসুবিধা নেই। সুমতি কি লুকোচ্ছে? আর ওই শান্ত চোখের লোকটাই বা কে? ওকে দেখলেই কেন এত অস্বস্তি হয় কমলে? আগে কি কোথাও দেখেছে? আস্তে আস্তে রাতের এই নির্জনতাটা ভালো লাগতে শুরু করেছে কমলে। কারণ এই সময়টুকু ওর একেবারে নিজস্ব, কারোর ভাগ নেই এখানে, বেপরোয়া অধিকার নেই কারোর, ওর স্বামীরও না। জলের ফোঁটায় ফোঁটায় নির্দ্বিধায় ভাসিয়ে দেওয়া যায় ওর আজন্ম লালিত সংস্কার, রোজকার প্রত্যাখ্যানের ভয়, ঘুমটার শালীনতা, আব্রু ও লজ্জা। এর মধ্যে দিন কয়েক কালবৈশাখীর সাথে ঝমঝমে বৃষ্টি নামায় সাপখোপের ভয়ে এখানে আসতে পারেনি। বিছানায় শুয়ে ছটফটিয়ে কোনো মতে রাত কাটিয়েছে। পুকুরের জলের ওপর বৃষ্টির ঝিমঝিম শব্দ মিশিয়ে কেউ যেন হাত ছানি দিয়ে ডেকেছে বারবার। অথচ সেই অমুক টান দুপুরবেলা নিয়ম মাফিক দাসী পরিবৃত হয়ে এসে অনুভব করেনি এক ফোঁটাও। আজকে আনমনে ঘাটে বসে পা দিয়ে ছোট ছোট ঢেউ তুলে ভেঙে দিচ্ছিল জলে ভাসমান চাঁদের অবয়ব। হঠাৎ পেছনে খুব সামান্য শব্দ হয়। ব্যাঙ কিংবা পোকামাকড় ভেবে পেছন ফিরতেই আতঙ্কে শিউরে উঠল কমল। গলা দিয়ে অস্ফুট চিৎকার বেরিয়ে আসে একটা। ঘাটের সবচেয়ে ওপরের সিঁড়িটায় দাঁড়িয়ে আছে একটা অচেনা নাতি দীর্ঘ মানুষের ছায়া।
ভয়ে আচমকা কথা বেরোয় না ওর। ঘোমটা টানার কথা খেয়াল থাকে না, বুকে হাঁপড় চলতে থাকে। ছায়াটা একদম স্থির। খুব আস্তে ফিস ফিসিয়েও জিজ্ঞেস করে, কে কে ওখানে? সব চুপচাপ, ছায়া এখনো স্থির। কমল এবার সামান্য গলা তোলে, তারপর মাথায় ঘোমটা দিয়ে বলে, কে ওখানে? সামনে আসুন। এবার ছায়াটা নড়ে ওঠে, তারপর সামনের দিকে হাত বাড়ায়। কমল অবাক হয়ে দেখে প্রসারিত হাতের তেলোতে একটা নরম আলো জ্বলে ওঠে। এ তো সেই ভিখারিটা। এখানে এই সময় কি করে এলো? দারোয়ানেরা দেখতে পেল না কেউ? ওরা সবাই দেউড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে মা। তবে চিন্তা নেই, আমি চোর ছেঁচুর নই। আপনাকে কয়েকটা কথা বলবার জন্যই এখানে এই সময় আসা। লোকটার গলার স্বরে কিছু একটা আছে, ভরসা হয় কেমন জান। কমল তাও একটু সতর্কভাবে বলে, কাল সকালে এসে বলবেন। আর দেরি করা ঠিক হবে না মা। সে যে ক্রমশই একটু একটু করে এগিয়ে আসছে আপনার দিকে। কে? কই? কমলমণি চকিতে একবার আশপাশে দেখে নেয়। ওরা দুজন ছাড়া কাকপক্ষীও নেই। অদ্ভুত নরম আলোয় লোকটার মুখে সামান্য হাসি ফুটে ওঠে। হাসিটা দেখে কমলমণির কি যেন মনে পড়ি পড়ি করেও পড়ে না কিছুতেই। লোকটা বলে, কিছু শুনতে পাচ্ছেন? কি কি শুনতে পাবো? আপনি এখন যান, কাল সকালে আসবেন। আমি ফেরত যাব এবার ঘরে। ইদানিং আপনি রাতের বেলা ঘাটে আসার একটু পরেই যে চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়, সেটা দেখেছেন? রাতেরও কিছু নিজস্ব শব্দ থাকে মা, সেগুলো থেমে যায়। আমি দেখেছি তার ভয়াবহ রূপ। তাই বলছি, আমি আর বেশি দিন তাকে ঠেকিয়ে রাখতে পারবো না। আমার শক্তি ফুরিয়ে আসছে। আপনি দয়া করে এখানে আর আসবেন না, অন্তত যতদিন আপনার গর্ভস্থ সন্তান না ভূমিষ্ঠ হচ্ছে। যদিও কমলমণির হৃদকম্প আরো বেড়ে যায়। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না ঘাটে। কথার মাঝখানে ছুটে পালায় নিজের ঘরে। তারপর সারা রাত চুপচাপ জেগে ঠায় বসে থাকে ঘুমন্ত স্বামীর পাশে। পরদিন সকালে রোজকার মতন পুজোর প্রসাদ দিতে সুমতি আসে কমলমণির ঘরে। এসে চমকে ওঠে। এ কি চেহারা তোমার? রাতে ঘুমাওনি নাকি? কি হয়েছে গো? শরীর খারাপ করছে নাকি? কবিরাজ মশাইকে খবর দেবো একবার। উত্তরে কমলমণি পুজোর ফুল পাতা সমেত সজোরে চেপে ধরে সুমতির দুই হাত। তারপর ব্যাকুল স্বরে বলে, তোকে আমার মরা বুকের দিব্যি সুমতি, আমায় বল ওই পুকুরে কি আছে, এক্ষুনি বল। আহ বৌমণি, করো কি তুমি সকাল সকাল? এসব অলক্ষণে কথা বলতে নেই। আচ্ছা আচ্ছা, আমি তোমায় সব বলবো। মা ঠাকুরন জানতে পারলে বড় জোর আমার প্রাণটা যাবে, কিন্তু তুমি আর তোমার মধ্যে থাকা প্রাণটা তো সুস্থ থাকবে। সেটুকু জেনেই না হয় আমি শান্তিতে থাকবো। তুমি একটু দাঁড়াও দেখি, আমি দৌড়টা দিয়ে আসি। ফিরে এসে সুমতি পরম যত্নে ওকে বিছানা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়াতে সাহায্য করে। তারপর বাসি জামা কাপড় ছাড়িয়ে কাঁচা শাড়ি জামা পেটিকোট এগিয়ে দেয়।
তারপর খুব আস্তে আস্তে বলে, বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই বৌমনির একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছিল। কিন্তু গুরুদেব মশাই মা ঠাকুরনকে বলেছিলেন যে গর্ভজাত সন্তান যদি মেয়ে হয় তাহলে নাকি জমিদার বাবু 6 মাসের মধ্যেই মারা যাবেন। তাই মা ঠাকুরনের কথায় পান্না দেয়, মুখে নুন টিপে বাচ্চাটাকে মেরে ফেলে। খানিক পর বৌমনির জ্ঞান ফেরার পর নিজের বাচ্চাকে দেখতে না পেয়ে কেমন একটা পাগল পাড়া হয়ে যায়। সারাদিন খেত না, চান করতো না, আতুর ঘরের দেওয়ালে শুধু মাথা ঠুকতো আর সারা শরীরে নিজের নখ দিয়ে বড় বড় করে আঁচড় কাটত গো বৌমনি। কমলমণির শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। সুমতি নিঃশব্দে ওর চুল আঁচড়াতে থাকে। এরই মধ্যে গায়ে কথা ছড়াতে শুরু করল যে মরা বাচ্চার সুখে নাকি নতুন বউ পাগল হয়ে গেছে। বিপদ দেখে ব্যাস মা ঠাকুরন বৌমনির বাপের বাড়িতে খবর দিল, তাড়াতাড়ি এসে নিয়ে যেতে বলল নিজের মেয়েটা। কিন্তু সেখানে ততদিনে তাদের আরেক মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছিল। 2 আইবুড়ো মেয়ে বাড়িতে বসে থাকবে, এই অবস্থা তো কেউ মেনে নেবে না। তারাও ভয়ে বৌমনিকে ঘরে নিল না। তারপর আর কি হয়েছে তা তো আমরা কেউ কিছু জানি না। একদিন হঠাৎ করে ভোরবেলায় পুকুরে বৌমনির পচা গলা দেহ ভেসে উঠল। কমলের পা দুটো কেউ যেন পেরেক দিয়ে গেঁথে দিয়েছে মাটিতে। খানিক বাদে কোনো রকমে ফিসফিসিয়ে বলে, কেন কেন? উত্তর আসে না, সাড়া নেই সুমতির। সুমতি? কমলমণি পেছনে ঘুরেই সুতীক্ষ্ণ চিৎকার করে ওঠে। এবার ওর পেছনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সুমতি। হাতে চুল বাঁধার রেশমি ফিতেটা অল্প অল্প দুলছে, চোখ দুটো আধ বোঝা, আর চোখের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে মনির লেশ মাত্র নেই। পুরোপুরি সাদা। কমলমণি ভারী শরীর নিয়ে কোনো রকমে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে যেতে গিয়ে দেখে দরজার ছিটকিনি তোলা। ছিটকিনি খুলতে হাত বাড়ায় ওপরে, তার আগেই শ্বাসনালীর ওপর পাশবিক চাপে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নাকে আসে জলজ পচা গন্ধ, আর কানের কাছে একটা হাড় হিম করা জান্তব নারী কণ্ঠ ভেসে আসে। তোর বাচ্চাকে কেউ মেরে ফেললে তুই কি করতিস? তারপর তোকেও বাড়ির লোক মেরে ফেলতো শুনি। তুই কি ভাবলি তোর পেটেও ছেলে আছে? তোর শাশুড়ি ফিরেই তোর ব্যবস্থা করবে, তবে তার আগে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। তারপর এক এক করে গোটা বাড়ি খালি করবো। কেউ বাঁচবি না তোরা, কেউ না। প্রাণপণে হাত পা ছুঁড়তে ছুঁড়তে এবার চারদিক অন্ধকার হয়ে আসে কমলে। সেই লোকটাকে আজ হপ্তাখানেক ধরে খুঁজে চলেছে কমলমণি। রোজই ভাবে আজ হয়তো নরনারায়ণ সেবায় দেখতে পাবে, কিন্তু প্রতিদিন হতাশ হয়। সেদিনের সেই ঘটনার পর ও ভয়ে পুকুর ঘাটে যাওয়া ছেড়ে দিয়েছে। সেদিন জ্ঞান ফেরার পর শুনে সুমতিকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ওর স্বামী নায়েব মশাইকে বলেছে সুমতির নাকি মৃগী আছে, তাই মাঝে মাঝেই এরকম হিংস্র হয়ে ওঠে। তবে এভাবে কমলমণির ওপর হামলা করার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেটা মা ঠাকুরন এসে ঠিক করবেন, কারণ জমিদারবাবু এখন কাছাড়ি বাড়ি গেছেন। কমলমণি অবশ্য চাকরদের কাছে কানাঘুষো শুনল লখনৌ না কোত্থেকে বাইজি এসে জমজমাট নাচের আসর বসেছে সেখানে। পুরনো লোক হরিদাসী তাই এখন শুয়ে থাকে ওর দরজার বাইরে আর
বদ্ধ ঘরে এক একটা অসহনীয় রাত কাটাতে কাটাতে কমলমণি মনে মনে ঠিক করে ফেলে এবার বিশ্বেশ্বর ফিরলে একটা হেস্তনেস্ত করবেই। এতগুলো কথা ওর থেকে কেন লুকিয়ে রাখা হলো? কেন তাহলে প্রথমেই ওকে বাবা দাদার কাছে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো না? তাহলে কি সত্যিই শাশুড়ি গুরুদেবের থেকে জানতে পেরেছেন ওর গর্ভে ছেলে আছে? ওই লোকটাকেই বা কেন দেখতে পাচ্ছে না আজকাল? দোলাচলে থাকা দিনগুলোর মাঝখানে এক রাতে হঠাৎই দরজায় করাঘাত করে বিশ্বেশ্বর ওর ঘরে ঢোকেন। ঢুকে নিয়ম মাফিক একখানা প্রশ্ন ছুড়ে দেন স্ত্রীর দিকে। শরীর কেমন তোমার? ঠিক আছে তো? ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো। আপনি কি আজ রাতে থাকবেনই কেনে? কেন, আবার কি হলো? আমি একটা জরুরি কাজে এসেছি, ফিরতে হবে কালকেই। না, কটা কথা ছিল আপনার সাথে, জরুরি। ওফ, কি কথা, তাড়াতাড়ি বলো। আপনি এর আগে কতবার বিয়ে করেছেন? আমার কি আগে কোনো সতীন ছিল? তা জেনে তোমার কি লাভ? এ কথাও কি সত্যি যে আমার গর্ভস্থ সন্তান যদি মেয়ে হয় তাহলে আপনি মারা যাবেন? জমিদার এর উত্তরে খুব শান্ত শীতল গলায় বলেন, এতদূর যখন জেনেই গেছো তখন নিশ্চয়ই তার পরিণতিটুকুও জানো, আর তোমার সব প্রশ্নের উত্তরই তুমি পাবে। মা আজকেই কাশি থেকে তার করেছেন যে তিনি 4 দিনেই এখানে এসে পৌঁছাবেন, তখন প্রস্তুত থেকো। বলে হনহনিয়ে বেরিয়ে যান ঘর থেকে। হতভম্ব কমলমণি স্থানুবৎ বসে থাকে পালঙ্কে। মনের মধ্যে আতঙ্কের ঝড় বইতে থাকে। অনেক ভেবে ঠিক করে ফেলে কাল সকালেই বাপের বাড়িতে খবর পাঠাবে। এই বাড়িতে এভাবে তিলে তিলে মরে বেঁচে থাকা অর্থহীন। স্বামী কাছারি বাড়িতে, শাশুড়ি মাও অনুপস্থিত। এটাই প্রশস্ত সময়। অথচ পরদিন সকালে ওর শরীর এতই দুর্বল লাগে যে বিছানা থেকে উঠতেই পারে না। আজকে আষাঢ় মাসের 2য় দিন। ও এখন পূর্ণ গর্ভা। যে কোনো দিন সন্তান ভূমিষ্ঠ হবে। কবিরাজ মশাই এসে দেখে তাই বললেন। পান্না ধাইকে সেই মতো খবরও দিয়ে রাখা হলো। সারা দিন প্রায় কিচ্ছু খেলে না কমল। মুখে কিছু দিলেই ভয়ানক বমি পাচ্ছে। মনটা সমানে কু ডাকছে। হাত পার নিজের বসে থাকছে না। হরিদাসী সন্ধে দিতে আসতে বলল সমস্ত দরজা জানলা আঁট করে বন্ধ করে দিতে। এদিকে রাত যত বাড়ছে নিঃশ্বাসে আবার গরম হলকা ছুটছে আগের মতো। সারা শরীরে এত জ্বালা যেন মনে হচ্ছে কেউ বিচুটি ঘষে দিচ্ছে। একসময় ওর মনে হতে লাগলো জ্বরে পুড়ে যাচ্ছে সারা গা। বুঝিবা আগুন লেগে গেছে খাটের তোষকে। আর ওকে বারবার হাতছানি দিয়ে ডাকছে এক ফালি কৃষ্ণা চতুর্দশীর চাঁদ ভেসে থাকা কাকচক্ষু জল। ছটপট করতে করতে আর কাঁপতে কাঁপতে কমলমণি এবার বিছানা ছেড়ে উঠল। আজানুলম্বিত চুল খোলা, আঁচল লুটোচ্ছে। হাতে নিল একটা মখমলি বালিশ। দরজা খুলে বেরিয়ে দেখল বাইরেই হরিদাসী শুয়ে খুব শান্তভাবে। বালিশটা বুড়ি হরিদাসীর ঘুমন্ত মুখে চেপে ধরল। হরিদাসীর ছটপটানি থামতে খিড়কি দিয়ে বেরিয়ে বেশ কিছুদিন পর পুকুর ঘাটে এলো কমলমণি। ঘাটে অবিকল ওর মতনই অবয়বের কেউ একটা বসে আছে।
অমোঘ টানে সেদিকে এগিয়ে চলল। এবার নাক বন্ধ হয়ে আসছে পচা জলজ শ্যাওলার গন্ধে। বসে থাকা নারী মূর্তি পেছন ঘুরল। এবার চাঁদের সামান্য আলোয় কমল দেখল সেই নারী মূর্তি আশির নখর শুধু কালো থেকে পাঁক দিয়ে গড়া। দেহের বাকি অঙ্গ প্রত্যঙ্গ কিছু আলাদা করে বোঝা যায় না। এবার মুচকি হাসির সঙ্গে ভেসে এলো সেদিনকার অলৌকিক জান্তব গলা। শেষ পর্যন্ত দুজনে মিলে পুকুরে ডুব দি। এবার গায়ের জ্বালা জুড়োয়। ও সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পুকুরে নামল। এগোতে এগোতে বেহুশ কমলমণির প্রায় বুক পর্যন্ত যখন মাঝ পুকুরে জলে, তখন সেই নারী মূর্তি আমূল কেঁপে উঠে একটা রক্ত জল করা চিৎকার ছাড়ল। সম্বিত ফিরতে চারদিকে তাকিয়ে কমল দেখে ঘাটের সেই সিঁড়িতে জ্বলছে সেই অপূর্ব নরম আলো। তাড়াতাড়ি সেই আলো লক্ষ্য করে ও প্রাণপণে সাঁতার কাটতে থাকে। পারে না, জলের অতল থেকে অমানসিক শক্তিতে ওর পা দুটো পেঁচিয়ে ধরে কেউ। এবারও চিৎকার করতে থাকে। মাঝ পুকুর থেকে চিৎকার করে ওঠে পাঁকে গড়া নারী মূর্তি। ঘাট থেকে এবার বিদ্যুৎ বেগে সেই নরম আলোটা এগিয়ে আসতে থাকে পুকুরের দিকে। যত এগিয়ে আসতে থাকে তত সেটা গনগনে হয়ে ওঠে। তারপর সেই নারী মূর্তির গায়ে লেগে গিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। ছটফট করতে থাকে নারী দেহ, আর পাশবিক চিৎকারে ভরে যেতে থাকে চতুর্দিক। থেকে পাঁক গলে গলে ছড়িয়ে পড়তে থাকে পুকুরের গায়ে। এতক্ষণে কমলমণির ভেসে থাকার দম ফুরিয়ে এসেছে। ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা অচেনা সবল হাত এসে ওকে জড়িয়ে ধরে হ্যাঁচকা টান মারে। চোখ খুলতে কমল দেখে ভোর হয়ে আসছে। রাত শেষের ফুরফুরে হাওয়া এসে লাগছে ও চোখে মুখে। রাত চড়া পাখির শেষ ঘুমন্ত ডাক কানে আসছে ওর। ধর্ম করে উঠে বসে, পেটে হাত বুলিয়ে আন্দাজে বোঝার চেষ্টা করে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে মা, চিন্তা নেই আর। কে আপনি? আমি কোথায়? ভালো করে দেখো, অনেকদিন আসেনি বলে ভুলে গেছো বোধহয়। সত্যি তো, ওর বাপের বাড়ির পাশেই যে বুড়ো শিবপুরের মাঠ, সেখানেই তো শুয়েছিল এতক্ষণ। অবিশ্বাসে বারবার ভালো করে তাকায় চারপাশে, একবার বৃদ্ধের মুখের দিকে। উনি এবার মৃদু হাসেন, আর হাসিটা দেখে সেই কথাটা মনে পড়ে যায় কমলের, যেটা খুব সঙ্গত কারণে এতদিন মনে পড়েনি। ওর হাসিটা আসলে একদম অবিকল জমিদার বাবুর মতন। তবে কমল ভুলে গেছে শেষ কবে নিজের স্বামীকে হাসতে দেখেছে।
তাহলে কি? কিন্তু সবাই যে ওকে বলেছিল উনি অনেক আগেই ঘর ছেড়েছেন। সব কথা জিজ্ঞেস করতে নেই মা। চলো চলো, তোমায় এইটুকু রাস্তায় এগিয়ে দিই। আপনি তার মানে? আর আমাকে একটুখানি রাস্তা আপনি কিভাবে নিয়ে এলেন? আর অত পাঁক কেন ছিল কাল রাতে? এবার অসংলগ্ন প্রশ্ন করতে থাকে দৃশ্যতই হতভম্ব কমল। পাঁক কি শুধু পুকুর আর জলার তলায় থাকে মা? মানুষের মনের অতলের পাঁক যে তার চেয়ে ঢের গুণ বেশি, আর সেইগুলো উপচে পড়লেই চারপাশটা তখন কালো হয়ে আসে। বৃদ্ধ এবার এগিয়ে এসে আস্তে আস্তে তোলেন কমলকে। দিগন্ত বিস্তৃত মাঠের দিকচক্র বালে সূর্যের লাল আভা উঁকি মারছে। দুজনে হাঁটতে শুরু করে সেদিকে। উদাত্ত স্বরে বৃদ্ধ উচ্চারণ করতে থাকেন, ওম জবাকুসুম সংকাশ কাশ্যপেয়ং মহাদুতিম দন্তারিং সর্বপাপঘ্নং প্রাণতস্मै দিবাকরম। ওম জবাকুসুম সংকাশং। সে মন্ত্র ছড়িয়ে পড়ে দিক থেকে দিগন্তে। আধার কেটে নতুন দিন শুরু হয়। একে তো এই 2 বছর ধরে করোনা চলছে, শুটিং পাড়া প্রায় বন্ধ। এতদিন পর যাও বা খুললো, সারাদিন একটা না একটা হাঙ্গামা চলছে। শান্তিতে একটু বসে যে জয়েন্টে একটু টান দেবে সে ফুরসতটুকুও পাচ্ছে না নন্দিনী। সন্ধ্যের পর এতক্ষণে প্যাক আপ হতে একটু নির্জনে এসে বসেছে। গ্রাম বাংলায় শুটিং লোকেশন, কিন্তু জমিদার বাড়িটা একেবারে হেজে মজে গেলেও পুকুরটা বেশ টলটলে আছে। ধোঁয়ার রিং ছেড়ে ফোনে হোয়াটসঅ্যাপ খোলে নন্দিনী। মায়ের মেসেজ দুটো, এক পৌঁছেছে কিনা আর খেয়েছে কিনা। উফ, মা পারেও বটে। আচ্ছা, এখানে পৌঁছে মনে হচ্ছে ছোটবেলায় ঠাকুমার কাছে শুনেছে ওদেরও আদিগ্রাম এদিকেই কোথায় একটা ছিল। মাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে ঠামিকে জিজ্ঞেস করে বলে দেব। সিগারেটটা ঠোঁটে ধরে ও মাকে রিপ্লাই করতে থাকে। জমিদার বাড়ির সামনেটুকু যতটা ব্যবহারযোগ্য সেখানেই 3টে ঘর ভাগাভাগি করে ওরা আছে। সেদিক থেকে ডাক আসে, নন্দিনী, এই নন্দিনী। হ্যাঁ, আসছি। বলে উঠে দাঁড়াতে গিয়ে মুখটা ঘেন্নায় কুঁচকে যায় ওর। ইস, বসার সময় একদম দেখেনি পুকুরের পাঁক পড়েছিল ঘাটে অনেকটা। এত পছন্দের ফেডেড জিন্সটা চটকে গেল। হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে চলে যায় নন্দিনী। ওদিক থেকে ডাক পড়ছে বারবার। পেছনে পুকুরের কালচে জলটা হালকা কেঁপে ওঠে একবার। এবার ঘাট থেকে পাঁকের থকথকে ডালাটা নড়ে উঠে চলতে শুরু করে। তারপর জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পাপ আসলে কখনোই আমাদের অনুসরণ করা ছাড়ে না। সে বারবার ফিরে এসে নিজের হিসেব বুঝে নিতে চায়। কিন্তু জগতের নিয়ম বিচিত্র। সে হিসেব বুঝে নেওয়ার সময় নিজের ভাগে কিছুটা বেশি লিখে নেয়। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল পূজা, দিগন্তিকা, সায়নী, রণদীপ, অন্বেষ এবং তমাল। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি সায়ক। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত।
শুনছিলেন রাজেশ্বরী সুরের কাহিনী পাক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।